আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম। তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ এবং তারা চাচ্ছে এখন আর কোন রাজনৈতিক দলীয় রাজনীতি না হোক তিতুমির কলেজে। উল্টো একই বিষয় আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা। বাট এট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং এর বিরোধিতা করছে। এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে সে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদগুলো চালু হয়ে যাক। যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না এবং কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েন্স খাটাবে। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এটি এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে, এই কৌশলটি কিন্তু আমরা এর আগেও দেখেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটিকে ব্যবহার করা, নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক, প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক, এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি, যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে। এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছাত্র সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং বর্তমান সময়েও তারা যেখানে যেটি প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে, সেখানে তারা সেই ধরনের দাবি দাওয়াগুলো তারা নিয়ে আসছে এবং এক ধরনের জিম্মি করছে। আজকে তো বাংলাদেশের যে অবস্থা, আমরা আগে বলতাম মগের মুল্লুক, এখন চালু হয়েছে মবের মুল্লুক। এই তারা যা বলছে তাই হচ্ছে, সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলো তারা এই এজেন্ডা কি, এই এজেন্ডাগুলো কি বলে মনে করো? মেইন এজেন্ডাটা কি? প্রথম যদি এজেন্ডা বলি, প্রথম এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সরকার আজকে বাংলাদেশে এক ধরনের, বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো তারা ক্ষমতায় এসেছে, আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে, কারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে? প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা, আরেকটি হচ্ছে এই আইসিটি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে, এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, যেটির ব্যাপারে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল যে এই তুমি কি মনে করছো না বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এখানে ফেয়ার ট্রায়াল হবে না? সেটি তো সুযোগই নেই, প্রশ্নই আসে না। যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে, ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে, এটির প্রতিশোধ হিসেবে আজকে এই আইসিটি ট্রাইব্যুনালের নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় আসছে যে সমন্বয়কারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো এসছে এবং এর পার্সোনালি আমি এই বিষয়টাকে সাথে আমি একমত। যেমন আমি বলি বিষয়টা হচ্ছে বর্তমানে যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত, যারা দেশ পরিচালনা করছেন, সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, যারা দেশ শাসন করেছেন, তাদের ভেতরে একটি সেই সরকার একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। সেটা হচ্ছে আমার মার প্রজন্ম, দ্যাট মিনস শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনাদের প্রজন্মই অতিরিক্ত, যারা বলবো আমি 70-80 বছর বয়স, ওনারা দেশ শাসন করছেন। কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজীব জয়, আমরা হচ্ছে আমাদের প্রজন্ম, এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম্প করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম। এই বিষয়টি কেন ঘটলো এবং এইখানে নেতারা কি কুক্ষিগত করে রেখেছিলেন? অতি যারা স্বাধীনতা প্রজন্মের, তারা কি কুক্ষিগত করে রেখেছিলেন, নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না অন্য কোনো কারণে, সেটা পরিবারতন্ত্র বা যেটাই বলি না কেন? হোয়াট ডু ইউ থিংক অফ দিস? না, আমাদের তরুণদের রাজনৈতিকতে আসা, তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা, তরুণদের পলিসি মেকিং এ থাকা, এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক। এটির জন্য তো একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি। আমরা দেখেছি যে আমাদের প্রজন্মের
প্রজন্ম সামনে আসতে, বিশেষ করে 90 এর সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমাদের প্রজন্ম সামনে আসতে পারিনি। এবং আমাদের প্রজন্মের একটা বন্ধুত্ব ছিল। যেমন আমরা 90 এর অভ্যুত্থানের সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাহাদুর ব্যাপারী, এবং আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে এবার ছাত্র দলে, সে ছিল আমাদের নাদিম, আলী আক্কাস নাদিম। কিন্তু আমরা দেখছি বর্তমান প্রজন্ম, তোমাদের প্রজন্মে সে বন্ধুত্বের একটা ঘাটতি দেখা দিচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক নাহলে অতি তরুণ। এই ব্যাপারটাকে কেন ঘটলো? এরকম শূন্যতার জন্য কি আসলে যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি সাদ্দাম? একটি হচ্ছে যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় তো কিছু ব্যত্যয় রয়েছেই, সেটা আমি স্বীকার করি। কেন সেটা? আহ, আর দ্বিতীয় বিষয়, সেটি আমি আসছি। আর দ্বিতীয় যে বিষয়টি বলি, আমি মনে করি যে গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের যাত্রা যদি তৈরি হয়, বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারে, তাহলে আজকে যে শূন্যতা আপনি তৈরি হয়েছে এই শূন্যতা স্বাভাবিকভাবে কেটে যাবে বলে আমি মনে করি। আর কারণ মধ্যবর্তী সময়ে যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে, বুলেটের মুখে, ব্যানেটের মুখে। তো তারা যদি, এবং বর্তমান সময়ে 24 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কেউ যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি কেউ 3 মাসের মধ্যে ফ্রেমবন্দি করে রাখে, তারাও বোকা স্বর্গে বসবাস করবে বলে মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের পরে বর্তমানে আমরা যারা আওয়ামী লীগ একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা অনেকেই করাপশনও জড়িত ছিল। শেখ হাসিনা নিজেও বলেছেন যে ওনার পিয়নও করাপশনে জড়িত ছিল। কিন্তু এই যে বিশাল করাপশন করে তারা যে দেশে বিদেশে অনেকেই চলে গেছেন, কিন্তু তারা তাদের এলাকায় অনেকেই খুব দুরবস্থায় আছেন। এই যে হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন, কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে এসে অ্যাপোলজি তো দূরের কথা, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না। এই বিষয়টাকে তুমি যেমন এসছো, তুমি ছাত্রলীগের নেতা, তুমি এসছো এবং তুমি আমাকে বলেছো মুহাসিল ভাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না, এবং ওনাদের কি দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তাদের নেতা কর্মীকে জায়গায় এখনো মাস কিলিং হচ্ছে, মব কিলিং হচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক, কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক, গোটা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে। এবং দেশে কোনো আইনের শাসন নেই, কোনো ন্যূনতম বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই, এবং কোন ধরনের আজকে যে ন্যূনতম ন্যায়সঙ্গত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, সেটির প্রতিও ন্যূনতম শ্রদ্ধা কিন্তু দেখাচ্ছে না। যারা সরকার, এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছে, তিনিও এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তার বক্তৃতা বিবৃতিতে, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডগুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে। এবং তাই নয়, ভবিষ্যতেও হত্যাকাণ্ড ঘটবে সেই আগাম হুমকিও কিন্তু প্রদান করা হচ্ছে। তো এই যখন অবস্থা, স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দলের নেটওয়ার্কিংটি কিন্তু কোনো না কোনো ভাবে এটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু আমি মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ বা আমাদের সকল সংগঠন আছে কিন্তু কিছুই বলে নেই, মন্ত্রীরা এমপিরা একটি কথাও বলছেন না, দুই একজন দেখেছি এসছেন, কিন্তু এছাড়া কেউ একটি কথা বলছেন না, অনলাইনে এসে কথা বলছেন না তারা। হোয়াট ইজ দিস? আমি মনে করছি সবাই ধীরে ধীরে অবশ্যই তাদের যার যার চ্যানেলে সবাই যোগাযোগ করার কখন চেষ্টা আরো করছে। মানুষ মারা গেলে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা আরো মারা গেলে? আমি মনে করি যে দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মনে করি। আচ্ছা, এখন আরেকটি বিষয়, তুমি যখন এলে যে সামনে আরো আরো থ্রেট আসছে, যেমন গতকাল মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আমার দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে সে পরোক্ষভাবে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, এবং কেন সে দিচ্ছে বলে মনে করো? এই এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই লাশের রাজনীতি, এই ধরনের গৃহযুদ্ধের বাস্তবতা, এই ধরনের সুযোগ সন্ধানী প্রচেষ্টা, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি নতুন কিছু নয়। যখন এই আন্দোলন চলাকালীন সময়, কারণ বাংলাদেশে আইনগতভাবে 11 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। 12 জুলাই যে পরীক্ষা দিয়েছে, 12 জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তিতে এসেছে, সেখানেও বাংলাদেশে 1% কোটাও ছিল না। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো 11 জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং হওয়ার কথা, সেটিকে যে টেনে হিসেবে অন্যদিকে প্রলম্বিত করা হলো, এবং সে সময়ই বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করতে হবে। এটি তো শুধু 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের স্বীকারোক্তি নয়, আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে। এবং আজকে তারা যে ধরনের উদ্ধত্ত দেখাচ্ছে, যে ধরনের, এবং শুধু তাই নয়, অফিসিয়াল ডিক্লারেশন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। এই এই বাংলাদেশে যে সহিংসতামূলক ঘটনাগুলো মানে তুমি ঘটেছে, বলতে চাচ্ছ যে 8ই অগস্ট পর্যন্ত যে বিচার হবে না বলেছে সেটা?
হ্যাঁ, ইন্ডেমনিটি দিয়েছে। তারা তো ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, কারা এর সঙ্গে সম্পৃক্ত নয়। কোন বিষয়গুলো আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারবেন, কোনগুলো প্রশ্ন করতে পারবেন না, সেটি তো তারা এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে। এটি তো ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছে,